ঢুকতে দেবেন? রীতি জিজ্ঞেস করলো, কে আপন? ছেলেটা চোখ মটকে জবাব দিল, আমি তোমার হবু বর, চম্পক নগরী থেকে এসেছি। অ্যাঁ? ছেলেটা রীতিকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে বলল, হ্যাঁ, একটা তোয়ালে দাও তো। এমনিতেই শীত, তার উপর বৃষ্টি। চুম্বক নগরীর রাজপুত্রই হোক আর প্রজাপুত্র, শীতকে হার মানাতে পারছে না বেচারা, ঠকঠক করে কাঁপছে। রীতির বেশ মায়া হলো, সে দৌড়ে ভেতরে গিয়ে একটা তোয়ালে নিয়ে এলো। ছেলেটার হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে আবার ভেতরে গিয়ে বাবার একটা শার্ট আর বড় দেখে চাদর নিয়ে এলো। বলল, শার্টটা বদলে নিন, নইলে ঠান্ডা লেগে যাবে। ছেলেটা খুশি হয়েই শার্ট আর চাদর নিল। রীতি এই ফাঁকে চলে গেল কফি বানাতে। কড়া করে 2 কাপ কফি বানিয়ে আনতে ছেলেটা হেসে বলল, বাহ, এত খাতিরদারি পাবো ভাবিনি তো। তোমাকে আমার পছন্দ হয়ে গেছে। রীতি একটু বিরক্ত হয়ে বলল, কে আপনি, সত্যি করে বলুন তো। বলেছি তো, চম্পক নগরী থেকে এইমাত্র ল্যান্ড করলাম। তাহলে আমাদের বাসায় কি? গোপন সূত্রে পাওয়া খবর, এই বাড়িতে নাকি একটা খুব চমৎকার মেয়ে থাকে। রীতির গাল লাল হয়ে গেল, আবার বিরক্তও হলো কিছুটা। বাড়ির ওপর এসে ফ্লার্ট করছে, আশ্চর্য সাহস তো। ছেলেটা ওর চেহারা দেখে হেসে ফেলে বলল, বসো, কফিটা খুব ভালো হয়েছে। আমি সৌরভের বন্ধু নাফিস, তোমার সাথে একটু মজা করলাম। সরি, কিছু মনে করো না প্লিজ। রীতির মুখটা হা হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, ও আচ্ছা, আপনি তাহলে ভাইয়ার সেই প্রেমিক। আর একটু হলে বিষম খাচ্ছিল নাফিস। কেসে বলল, প্রেমিক মানে? মানে ভাইয়া সারাদিন আপনার গল্প করতে থাকে। মানুষ প্রেমিকারও এত গল্প করে না, তাই আমরা আপনাকে বলি ভাইয়ার প্রেমিক। নাফিস ব্যাপারটা হজম করতে একটু সময় নিল, পরে বলল, সৌরভের অভ্যাসই গল্প করা। তোমাদের গল্প এত করেছে যে তোমাকে এক দেখায় চিনে ফেলেছি, আর সেজন্যই একটু মজাটা করলাম। তাই আপনি বলুন তো, আমি রীতি নাকি বর্ণা? নাফিস হেসে বলল, তুমি রীতি। কিভাবে বুঝলেন? সৌরভের বর্ণনা শুনে। মোটেও না, আমি আর বর্ণা কাছাকাছি দেখতে। আর যাও বা পার্থক্য আছে, অত খুঁটিনাটি ভাইয়ার পক্ষে বলা সম্ভব না। আপনি নিশ্চয়ই আমাদের ছবি দেখেছেন, তাই চিনতে পেরেছেন। নাফিস বলল, তুমি তো সত্যি অনেক বুদ্ধিমতী। সৌরভ ঠিকই বলেছে। রীতি উঠে বলল, যাই, খবর দিয়ে আসি ভাইয়াকে। না ডাকলে আজকে উঠবে বলে মনে হয় না। রীতি চলে গেল। ওর কফিটা অমনি পড়ে আছে, একবারও মুখে তোলেনি। কাপের ভেতর থেকে ধোঁয়া ঘুরে ঘুরে উপরে উঠে যাচ্ছে। জানালার ওপাশটা ঝাপসা, বৃষ্টি বেড়েছে। জানালার পাশের আইভি লতা দুলছে। কি সুন্দর পরিবেশ, মন ভালো করে দেয়া। এরকম একটা বাড়িতে সে সারা জীবন থাকতে চেয়েছে। নাফিস নিজের কাপটা শেষ করে রীতিরটা তুলে নিল। চুমুক দিতে দিতে আনমনে হাসলো। রীতিকে ভুল বলেছে, সে কারো ছবি দেয়নি। তবে সৌরভের বর্ণনা মতে পৃথিবীর সেরা সুন্দরীদের একজন হচ্ছে রীতি। তাই দেখা মাত্র চিনে ফেলেছে নাফিস। মাত্র ঘুম থেকে ওঠা এলো চুলের একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, এটা তার ধারণাতেও ছিল না। নাফিস আর সৌরভ এবার মাস্টার্স পড়ছে, আর কয়েকটা দিন গেলেই পরীক্ষা হয়ে যাবে। শেষ কদিন একটু বেশি ঝামেলা যাচ্ছে, দুজন করে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সৌরভ আর নাফিসের রোল পাশাপাশি হওয়ায় তারা এক গ্রুপে পড়েছে। কথা ছিল নাফিসের মেসে গিয়ে একসাথে কাজ করবে, কিন্তু গতকাল থেকেই ওদের মেসের পাশের বাড়িতে মুসলমানির অনুষ্ঠান চলছে। সে কি বাদ্য বাজনা, বিয়েতেও এত ধুমধাম হয় কিনা সন্দেহ। নাফিসের জানালা দিয়ে ওদের ছাদটা দেখা যায়। এক আধবুড়ো লোককে হিন্দি আইটেম গানে নাচতে দেখে সে হতভম্ব। এই অনুষ্ঠানে নাকি আরো 2 দিন চলবে। নাফিস কোন রকমে পালিয়ে এসেছে সেখান থেকে। সৌরভ শুনে বলল, ভালো করেছিস, আজকে সারা দিন থাকবি। বিকেলে ছোট্ট একটা পার্টি হবে। আজ রীতির জন্মদিন, রাতে খেয়ে তারপর যাবি। আবার অনুষ্ঠানে এসে পড়লাম। আরে ধুর, সেরকম কিছুই না, এমনি কেক টেক কাটবো, ভালো খাওয়া দাওয়া হবে। এই চল কাজ শুরু করি। কাজ শুরুর আগে নাস্তা তৈরি হয়ে গেল। শিরিন কাজের মেয়েকে দিয়ে একসাথে কয়েকদিনের রুটি পরোটা বানিয়ে রাখে। গরম গরম পরোটা, ডিম আর সবজি ভাজি দিয়ে খাওয়া সেরে গরম চা নিয়ে কাজ করতে বসলো দুজন। রীতি তখন নিজের ঘরে। জন্মদিনের দিন সে পড়াশোনা করে না। তার বইয়ের আলমারির মাঝখানের তাকটা খুব স্পেশাল। সেখানকার সবগুলো বই তার মায়ের। বইগুলো অত্যন্ত যত্ন করে রেখেছে রীতি, সবগুলো একত্রে পড়ে ফেলেনি। যখন মায়ের কথা খুব মনে পড়ে, তখন কোনো একটা বই বের করে কয়েক পাতা পড়ে নেয়। পাতায় পাতায় লেগে থাকা মায়ের স্পর্শ খুঁজে বুকে জড়িয়ে ঘ্রাণ নেয়। সেই ঘ্রাণটা শুধু পুরনো বইয়ের নয়, অন্যরকম ঘ্রাণ, মা মা ঘ্রাণ। বইয়ে দিব ছিল সে, হঠাৎ দরজায় টোকা পড়লো। ঘড়িতে তখন বাজে 1:10। শিরিন এসেছে। রীতি, গোসল করে আয়। আজ ইচ্ছে করছে না আম্মু,
আচ্ছা আমি করিয়ে দেই, মাথায় শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করিয়ে দেব। রীতি খুশি হয়ে বলল। আচ্ছা। প্রতি জন্মদিনে শিরিন রীতিকে গোসল করিয়ে সাজিয়ে দেয় নিজের হাতে। কাজটা সে করে গভীর মমতা থেকে। রীতি গোসল করতে যাওয়ার ফাঁকে চট করে নাফিস এসে তার ঘরটা দেখে গেল। আসলে সে বর্ণার সাথে ঘুরে ওদের পুরো ফ্ল্যাটটাই দেখছিল। যদিও বর্ণা অনেক বেশি গোছানো, তবু রীতির ঘরটা দেখবার মতো। দেয়াল জুড়ে বিরাট বইয়ের আলমারি, ঘর জুড়ে শোভা পাচ্ছে প্রচুর পাহাড়ি গাছপালা। ওয়ার্ড্রোপের উপরে দুটো গোল কাচের অ্যাকোরিয়াম, প্রতিটাতে এক জোড়া রঙিন মাছ। নাফিস আনমনে হাসলো। বিকেলের দিকে কাজ শেষ করে একটু বাইরে যাবে বলে বের হয়ে গেল নাফিস। খুঁজে খুঁজে একটু সময় নিয়ে রীতির জন্য কিছু উপহার কিনে আবার ফিরে গেল। ততক্ষণে কিছু লোকজন চলে এসেছে, বসার ঘরটা সাজানো হয়েছে। নাফিস উপহারটা রীতিকে দিয়ে বলল। শুভ জন্মদিন। রীতি ভারী বাক্সটা কোনো রকমে নিয়ে বলল। এটাতে কি পাথর? না, সাবধানে, অন্য উপহারের থেকে আলাদা করে রেখো, পরে খুললেই হবে। রীতির মনে হলো কাছের কিছু আছে। সে বাক্সটা রেখে এলো নিজের ঘরে। র্যাপিংও করেনি, একটা কার্টুনের মুখ স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে বন্ধ করা। বাক্সের কয়েক জায়গায় ফুটোও আছে। এটা কি সিরামিকের কোনো কাপ প্লেটের সেট? এই লোকটা কি বোকা নাকি? অনুষ্ঠান বলতে সৌরভ যা বলেছিল তাই। কেক কাটা হলে ভাই বোনেরা খানিকটা কেক মাখামাখি করলো। বাচ্চাদের ছুটাছুটি, খানিক খালি গলায় গান গাওয়া, তারপর খেতে বসা। শিরিন আন্টির হাতের অমৃতের কাছাকাছি স্বাদের বিরিয়ানি। নাফিজের মনে হলো বহুদিন পর সে খুব ভালো সময় কাটালো। নিজের মায়ের কথা মনে পড়লো। অভিমানী একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। রাতে গিফটের প্যাকেট খুলতে বসলো রীতি আর বর্ণা। সব মেহমান চলে গেছে। সৌরভ আর রাতুল ঘুমিয়ে পড়েছিল সোফায়। শিরিন তাদের কোনো মতে উঠিয়ে বিছানায় পাঠিয়েছে। দুবোন শীতে জুবুথুবু হয়ে বসে গিফটের প্যাকেট খুলছে। রীতির খালা একটা খুব সুন্দর কাশ্মীরি শাল দিয়েছে। দারুণ জিনিসটা। বর্ণার বেশি পছন্দ হয়ে যেতে রীতি সেটা বোনকে দিয়ে দিল। কে যেন একটা সিরামিকের ফুলদানি দিয়েছে। এটা দেখে নাফিসের উপহারের কথা মনে পড়লো রীতির। আলাদা করে রেখেছিল, সেটা নিয়ে এলো সেখান থেকে। প্যাকেট খুলে যা বের হলো তাকে দুজনেই বিস্ময়ে চুপ হয়ে গেল। একটু পর বর্ণা বলল। ওয়াও আপু, সব তোর পছন্দের জিনিস। সত্যি তাই। একটা কাচের গোল অ্যাকোরিয়াম, তাতে একজোড়া কুচকুচে কালো রঙের অ্যাঞ্জেল ফিশ। মাছ দুটো চোখ লাল জলজল করছে, ভীষণ সুন্দর দেখতে। তার পাশে একটা ছোট্ট টবে পিস লিলি। বাক্স থেকে একটু নিস্তেজ হয়ে পড়েছে যেন, তবু ভালো লাগছে দেখতে। সবশেষে বের হলো একটা বই, রবার্ট ম্যাকফার্লেনের লেখা আন্ডারল্যান্ড এ ডিপ টাইম জার্নি। রীতির মন ভরে গেল। তার সারা জীবনে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার বোধহয় এটাই। বেশিরভাগ মানুষ উপহার দেওয়ার সময় ভাবে প্রয়োজনের জিনিস কিংবা নিজের পছন্দের কিছু। যাকে উপহার দিচ্ছে তার পছন্দ নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না। রীতির ইচ্ছে হলো এক্ষুনি রিসকে কিছু বলে ধন্যবাদ জানাতে, কিন্তু ওনার নাম্বার নেই ওর কাছে। সৌরভও ঘুমে কাদা। জিনিসগুলো ঘরে সাজিয়ে রেখে বইটা নিয়ে শুয়ে পড়লো রীতি। বেড সাইড ল্যাম্প জ্বলছে শুধু। বইয়ের দিকে তাকিয়ে রইল সে। পড়া হলো না, চোখ বুঝলো। সাথে সাথে নাফিজের মুখটা ভেসে উঠলো। মনে হলো চম্পকনগরের রাজপুতটা দেখতে খারাপ না। বৃষ্টিগন্ধি সকালটা ঝকঝকে সুন্দর। চারদিকে আলো হয়ে এসেছে চকচকে রোদে। নাফিস কম্বলের ভেতর থেকে বারটি এক মাথা বের করে দেখেছে সকালটা। উঠতে ইচ্ছে করছে, আবার করছে না। আহা, কেউ যদি বেডটি দিয়ে যেত। ফোনের রিংটন তাকে উঠিয়ে ছাড়লো। মোবাইল চার্জে দেয়া একটু দূরে টুলের ওপর। উঠে পড়লো সে। অপরিচিত নাম্বার, কে হতে পারে? সকাল 8টা বাজে। আচ্ছা, রীতি নয় তো? হতে পারে গিফট পেয়ে ফোন করেছে, সেই সম্ভাবনাই বেশি। একটু মজা করবে ওর সাথে। সকাল সকাল দুষ্টু বুদ্ধি মাথায় জেগে বসলো একেবারে। ফোনটা ধরে একটু অভিমানী সুরে বলল। ও ডার্লিং, একটা পুরো রাতের আমার কথা মনে পড়লো তোমার? যেই ছিল ওপাশে কল কেটে দিল। নাফিজ একটু কনফিউজড হয়ে গেল। আদৌ ওটা রীতি ছিল তো? ফোনের ওপাশে রীতিই ছিল। নাফিজের কথায় ভীষণ লজ্জা পেয়ে ফোন কেটে দিয়েছে। কাকে বলেছে কথাগুলো তাকে? আবার মজা করলো নাকি প্রেমিকা মনে করে বলে ফেলেছে? কি বিব্রতকর অবস্থা। একটু পর নাফিজ নিজেই সেই নাম্বারে কল করলো। রীতি ধরলো। হ্যালো। রীতি? জি। সরি। ইটস ওকে। কাকে ভেবেছিলেন? আরে কাউকে ভাবিনি, মজা করছিলাম। ওই তো, কাকে ভেবে মজা করছিলেন? আমার নাম্বার তো আপনার কাছে থাকার কথা নয়। শুধু কি তোমার মাথা দিয়ে ঘিলু আছে? আমার নেই? মনেই হয়েছিল ওটা তুমি। যদি আপনার বাবা হতো, নতুন নাম্বার দিয়ে ফোন করতো কোনো কারণে, তাহলে? নাফিজ একটু চুপ করে থেকে বলল। না, বাবা হতো না। অন্য কেউ হলেও বাবা হতো না। কেন? বাদ দাও, কেন ফোন করেছো সেটা বলো। গিফটের জন্য।
ধন্যবাদ দিতে। এত সুন্দর উপহার আমি কমই পেয়েছি। এত আহামরি কিছুও ছিল না। কিন্তু যাই ছিল সবটা আমার পছন্দের। শুধু বাবা বাদে আর কেউ আমাকে এত পছন্দ মিলিয়ে উপহার দেয় না। তাহলে পছন্দ হয়েছে বলছো? খুব। শুনে ভালো লাগলো রীতি। আরেকটা কথা, আমি কিন্তু সত্যি মজা করেছিলাম, তুমি কিছু মনে রেখে দিও না। তুমি আমার ছোট বোনের মতো। অনেকদিন পর কারোর সাথে ফাজলামি করলাম, হয়তো তোমাকে সেরকম খোলা মনে মনে হয়েছে, তাই বলি। রীতি ধীরস্বরে বলল, আমি কিছু মনে করিনি। আচ্ছা, রাখছি। বাই। রীতির মনটা কেন যেন খারাপ হয়ে গেল। ছোট বোনের মতো কথাটা শুনেই খারাপ লাগছে, কিন্তু সে তো নাফিসকে নিয়ে অন্যরকম কিছু ভাবেনি। তাহলে খারাপ লাগবে কেন? বর্ণা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। নতুন নতুন কলেজ, বেশ ভালোই লাগছে তার। কয়েকটা অতি ফাঁকিবাজি বান্ধবী জুটেছে। কলেজ কম্পাউন্ডের ভেতরে ঢোকার পর থেকে হি 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 হা 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 শুরু হয়, শেষ হয়ে বাড়ি ফেরার পথে। দিনগুলো ভালোই কেটে যাচ্ছে। বর্ণা স্কুলে যেতে চাইতো না, কিন্তু কলেজে খুব আগ্রহ করে, শুধু এই বন্ধুর দলের জন্য। আজ সবাই মিলে প্ল্যান করেছে হাফ টাইমে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাবে। ওর এক বান্ধবী আছে তৃণা। ওর খুব ইচ্ছে হয়েছে শহরের সব স্ট্রিট ফুড একদিনে টেস্ট করে দেখবে, কোন ব্লগারকে নাকি ফলো করে, সেখান থেকে জেনেছে কোন কোন জায়গার খাবার ভালো। সবাই মিলে বেরিয়ে পড়লো চুপচাপ। গেট বন্ধ থাকে সে সময়। পেছনের দেয়াল টপকাতে হলো। ওরা হাঁটছে, দেখলো পিছু পিছু দুটো ছেলে আসছে, ওদের ক্লাসেই পড়ে। দেখতে শুনতে খারাপ না, সমস্যা হলো পড়াশোনায় ডাব্বা। মেয়েদের দলটাও পড়াশোনায় আহামরি কিছু না, শুধু বর্ণা বাদে। বোনের কড়া শাসনে পড়তে না চাইলেও পড়তে হয় তাকে, ফলে রেজাল্টও খারাপ হয় না। ওরা জানে ছেলে দুটোর একটা বর্ণাকে পছন্দ করে, অন্যটা দুটিকে। বর্ণা যদিও একেবারেই পাত্তা দেয় না বলে এই ছেলের মুখ ভর্তি ব্রণ, দেখতেই কেমন লাগে। বান্ধবীরা তখন মজা করে বলে, তোকে তো কেউ চুমু খেতে বলছে না, শুধু একটু কথা বলতেই বলছে। বর্ণা রেগে যায় তখন। দুটি অবশ্য তাকে পছন্দ করা ছেলেটাকে নিজে ও পছন্দ করে, যদিও তার দুটো বয়ফ্রেন্ড আছে, যার মাঝে একটা নাকি জাস্ট ফ্রেন্ড। বর্ণার মাথায় ঢোকে না, যার সাথে দেখা হলে জড়িয়ে না ধরে কথা বলে না, কোথাও গেলে একেবারে কোলে উঠে বসে থাকে, সে কি করে জাস্ট ফ্রেন্ড হয়। ও বোঝে ওর বন্ধুর দলের কারো কারো চরিত্রে বিরাট সমস্যা আছে। তার মন সায় দেয় না ওদের মতো লাইফ স্টাইলে চলতে, কিন্তু নিজেকে বুঝতে আমি অমন না হলেই তো চলে। ওরা প্রথমে ফুচকা টেস্ট করলো। ছোট ছোট ফুচকা প্রচন্ড ঝাল দিয়ে নিয়েছে সবাই। খেয়ে এক একজনের চোখ দিয়ে জল পড়ে একাকার হলো। তারপর আইসক্রিম খেয়ে সেই ঝাল দূর করা হলো। আইসক্রিমটা ভালো লাগলো না। সেই ব্লগার যা বলেছিল তার অর্ধেক মজাও না। পানি আর চিনি গুলে বানিয়েছে হয়তো। এরপর ঝালমুড়ি সাথে পেঁয়াজু, বেগুনি ইত্যাদি সেরে ওরা গেল ভ্রাম্যমান কফি শপে। জায়গাটা সুন্দর, বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসা। দোকানটা বাঁশের তৈরি, কফি কাপগুলো মাটির, তাতে সুন্দর কারুকাজ করা। খদ্দেরদের বসার জন্য বেতের টুল। এখানে নাকি আজকে তান্নির নতুন বয়ফ্রেন্ড আসবে, তার সাথে দেখা করতে। ফেসবুকে প্রেম হয়েছে তাদের, আর সেই ছেলে দুটো পেছনে লেগেই আছে। নিজেরা কিছুই খাচ্ছে না। আমি কয়েকবার বলেছে ওদের নজরে আজকে পেট খারাপ হবে আমাদের, দেখিস। কফি খেতে খেতে ভাবছিল বর্ণা, বাড়িতে জানাজানি হলে খবর হয়ে যাবে, কেউ যদি দেখে ফেলে। এদিকে রীতির আসার সম্ভাবনা নেই, ওর ক্যাম্পাস অন্যদিকে। মা বাড়ি থেকে বের হয় না, বাবা অফিসে। রাতুলের স্কুল এতক্ষণে ছুটি হয়ে গেছে। বাকি রইল সৌরভ। সৌরভ ভাইয়ের ক্যাম্পাস তো এদিকেই, যদি চলে আসে। ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়ে বিষম গেল বর্ণা। সত্যি সৌরভ দাঁড়িয়ে আছে ঠিক তার সামনে। তার চেয়েও বড় কথা হলো তান্নি সবাইকে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মিট মাই বয়ফ্রেন্ড সৌরভ। রীতি আজ ইউনিভার্সিটিতে যায়নি, তার পরীক্ষা কাছে চলে এসেছে। 20 দিন প্রিপারেটরি লিভ দিয়েছে। বাড়িতে বসে প্রচুর পড়ার কথা, কিন্তু সকালে একটুখানি মন খারাপ জমে গেছে মনে, সেজন্য মন বারবার অন্যদিকে চলে যাচ্ছে। রান্নাঘরের সামনে তাকে ঘুরঘুর করতে দেখে শিরিন জিজ্ঞেস করলেন, কি রে, খিদে লেগেছে? কি রাধু? ফুলকপি দিয়ে শিং মাছের তরকারি, টমেটো ভর্তা, ডাল, সবজি ভাজি। রীতি কিছু বলল না। শিরিন বললেন, অন্য কিছু খেতে ইচ্ছে করছে? না। কালকে বিরিয়ানি আছে, একটু ওভেনে গরম করে খা, রান্না হতে দেরি আছে। রীতি চলে এলো সেখান থেকে। খেতে ইচ্ছে করছে না। বারান্দায় মেলে রাখা কাপড় চোপড় সরিয়ে একটা চেয়ার পেতে বই নিয়ে বসলো সে। দুপুরের রোদ গরমের দিনের মতো ঝলসানো না, কেমন আদুরে, আলতো করে ছুঁয়ে দিয়ে যাওয়া উষ্ণতার মতো। ডিসেম্বরের শহরে নামের একটা গান আছে না, কি যেন ছিল, কথাগুলো মনে পড়ছে না। পাশের বাড়িতে একটা ছেলে থাকে, তারই বয়সী। সারাদিন রবীন্দ্রসঙ্গীত শোনে, এখনো শুনছে। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা। এত ডেডিকেটেড রবীন্দ্র ভক্ত, তাও এই বয়সের আগে দেখেনি সে। তাদের ক্লাসের এক ছেলে খুব ভালো নজরুল গীতি জানে।
সেও বেশিরভাগ সময় হিন্দি গান নিয়ে ব্যস্ত থাকে। টুংটাং রিক্সার শব্দে রীতির চিন্তার সুতো কাটলো। পড়া বাদ দিয়ে আবারও কিসব ভাবছিল। সেসব ছেড়ে কাইনেটিক মলিকিউলার থিওরিতে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু বেশিক্ষণ মন দিতে পারলো না। ফোনের শব্দে ঘরে ফিরে গেল। অবাক হয়ে গেল স্ক্রিনের দিকে তাকিয়ে। যে নাম্বার থেকে ফোন এসেছে সেটা চম্পকনগরের রাজপুত্র নামে সেভ করা। রীতি ফোনটা ধরতেই ওপাশ থেকে শুনতে পেল, হ্যালো রীতি, দেখ না আমি আমার ঘড়িটা তোদের বাড়িতে ফেলে এসেছি কিনা। রীতি একেবারে বেকুব বনে গেল। এই ছেলে তাকে তুই করে বলছে কেন? একটু আগে বলল ছোট বোন, এবার তুই ডাকে নেমে গেল। অভদ্র কোথাকার। রীতি শুনতে পাচ্ছিস? দেখ না, সৌরভের টেবিলের উপর রেখেছিলাম হয়তো। রীতি ধীর পায়ে হেঁটে সৌরভের ঘরে গিয়ে টেবিলের উপর ঘড়িটা আবিষ্কার করলো। হ্যাঁ, রেখে গেছেন। হাত মুখ ধোয়ার সময় খুলেছিলাম, আর মনেই নেই। যাক, সৌরভ নিয়ে আসবে। বলে চূড়ান্ত অভদ্রের মতো ফোনটা কেটে দিল। রীতি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সম্পিত ফিরল আবার ফোনের শব্দে। নাফিস ভেবে ধরতে গিয়ে দেখলো ফোন করেছে তার বান্ধবী জেনিয়া। বল। তুই আমাকে একটু অর্গানিক কেমিস্ট্রিটা বুঝিয়ে দে, সব তালগোল পাকিয়ে গেছে। রীতির মনে পড়লো সে অর্গানিক কেমিস্ট্রি এখনো ধরেনি। সবার থেকে পিছিয়ে যাচ্ছে না তো? হঠাৎ মাথায় একটা তড়িৎ গতির বেল বেজে উঠলো। সে ছুট দিল পড়ার টেবিলে। পড়াশোনা তার প্রথম এবং প্রধান প্রেম। এর সামনে কিছুই অত জরুরি নয়। সৌরভ আর বর্ণাকে মূর্তির মতো নিশ্চল হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সৌরভের প্রেমিকা তিন্নি তাকে জোরে একটা ধাক্কা দিয়ে বলল, কি হচ্ছে? তুমি ওকে চেনো? বর্ণার হাত থেকে কফির কাপ পড়ে ভেঙে গেছে। সৌরভের কথা বন্ধ। কিছুক্ষণ কাটলো এভাবেই। তারপর হঠাৎ সৌরভ কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো এসে বর্ণার হাত ধরে টানতে টানতে নিয়ে চললো। বর্ণা কিছুই বুঝে ওঠার আগে দেখা গেল সে চলে এসেছে মেইন রোডে। একটা রিক্সা ডেকে তাতে বর্ণাকে তুলে দিয়ে নিজে উঠে পড়লো সৌরভ। উঠে রিক্সাওয়ালাকে গন্তব্য বলে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসলো। বর্ণা অপেক্ষা করছে এরপর সৌরভ কি করে তাই দেখবে বলে। সৌরভ কিন্তু একেবারে স্থির থাকতে পারছে না। হাত মুঠো করছে, খুলছে। এরপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা ধরিয়ে বলল। বর্ণা আটকে উঠে বলল, তুমি সিগারেট খাও? সৌরভ হতভম্ব হয়ে আস্ত সিগারেট ফেলে দিল। তারপর সিগারেটের প্যাকেটটাও ফেলে দিল রাস্তায়। বর্ণা কি বলবে বুঝতে পারছে না। সৌরভ তার থেকে 6 বছরের বড়। বড় হয়েছে, একটা না হয় প্রেম করেছে। ছোট বোনের কাছে ধরা খাওয়ার মতো বিব্রতকর বিষয়ও হয়েছে। তাই বলে এরকম করতে হবে? তাকে একটা আইসক্রিম কিনে দিলেই সে আর কাউকে কিছু বলতো না। এদিকে এই ছেলে লজ্জায় আদামরা হয়ে উল্টোপাল্টা কাজকর্ম করছে। এই পর্যায়ে এসে বর্ণার খুব মজা লাগতে শুরু করলো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাড়ি থেকে একটু আগেই রিক্সা থেকে নেমে পড়লো সৌরভ। বর্ণাকেও টেনে নামালো। তারপর বলল, তোকে কয়েকটা কথা বলবো, তাই এখানে নামালাম। এতক্ষণ অব্দি পারতে? রিক্সাওয়ালাটার সামনে তো সে কি তোমার শত্রু লাগে যে তোমার গোপনে খবর রাষ্ট্র করে দেবে? মান সম্মানের একটা বিষয় আছে না? হায় রে। আচ্ছা বলো, কি বলবে? তোর ওই বান্ধবীটা আমাকে খুব জ্বালাতন করতো। তো? আমি নিজে ওর কাছে যাইনি, ওই আগ্রহ দেখিয়েছিল। তো? আমি এর জন্যই মেয়েদের সাথে কথা বলতে চাই না, বিরক্তিকর। বলে গজ গজ করতে করতে বাড়িতে ঢুকে গেল সৌরভ। বর্ণা খিলখিল করে হেসে ফেললো। হাসির চোটে সে হাসতেও পারছে না। হঠাৎ খেয়াল হলো চায়ের দোকান থেকে কয়েকটা ছেলে তাকিয়ে আছে। সে এক ছুটে ঢুকে গেল বাড়িতে। গেটের সামনেই দাঁড়িয়েছিল সৌরভ। কখনো কলিং বেল চাপেনি, একসাথেই ঢুকলো ওরা। শিরিন অবাক হয়ে বললেন, কি রে, তোরা একসাথে কেন? বর্ণার ভয় হলো সব বলে না দেয়, কিন্তু সৌরভ তাকে অবাক করে দিয়ে কিছু বলল না। উল্টে কাপা গলায় একটু মিথ্যে বলে ফেললো। আমি একটু বর্ণার কলেজের দিকে গিয়েছিলাম, রাস্তায় ওকে পেয়ে নিয়ে এলাম। শিরিন মিথ্যাটা ধরতে না পেরে বলল, ভালো করেছিস। তুই দেখি শীতে কাঁপছিস, যা হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। বর্ণা ততক্ষণে ঘরে চলে গেছে। আজকের ঘটনা রীতি আপুকে না বললে তার পেট ফেটে যাবে। কিন্তু রীতির ঘরে ঢুকতেই সে দরজা দিকে দেখিয়ে বলল, সেখানে বড় বড় করে লেখা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, জরুরি পড়াশোনা চলছে। এই কাজ রীতি প্রায় করে। যখন তার খুব জরুরি পড়াশোনা চলতে থাকে, বর্ণা ভগ্ন মনোরথে ফিরে গেল। রীতিকে বলতে না পেরে তার পেটের ভেতরটা কেমন যেন পাক খেতে থাকলো। গুড়গুড় শব্দ হতে থাকলো একটু পর পর। মাকে কি বলবে? পরে সৌরভ ভাই মাইন্ড করলে। বিকেলের দিকে বাবা ফিরলে আর সহ্য করতে পারলো না বর্ণা। বাবাকে সব বলে দিল। বিকেলটা এখানে সেখানে ঘুরে কাটে নাফিজের। বেশিরভাগ সময় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো কফি শপে বসে লেখালেখির কাজ চলে। কন্টেন্ট রাইটিং করে তার চলে যায়। বন্ধুদের মতো টিউশনের চেষ্টা করেছে, কিন্তু তার ঠিক ভালো লাগে না। ও
অভিভাবকদের চাহিদা, বাচ্চারা কথা শোনে না সেই ঝক্কি, আবার একটা রুটিনের মধ্যে বাধা হয়ে যাওয়া, সব মিলিয়ে ঠিক চলে না তার। সবচেয়ে বড় কথা, সে ছোটবেলা থেকে যে বৈভবের মধ্যে বড় হয়েছে সেই লাইফস্টাইল বদলালেও মনের ভেতর সেই সংস্কার রয়ে গেছে। হুট করে অন্য ছাঁচে নিজেকে চাইলেও ঢালতে পারে না সে। আজ বিকেলে কথা বলারও কাউকে পেল না, কেমন যেন বিষণ্ণ কুয়াশা মাখা বিকেল। এমন বিকেলে মন আচ্ছন্ন হয়ে আসে অতীতের স্মৃতিতে। ইস্টার্ন প্লাজায় তৌফিকের দোকানে গিয়ে বসলো সে। ছোট একটা সাইবার ক্যাফে, খুব একটা চলে না। ভাবছে অন্য কোনো ব্যবসা করবে, কিন্তু মূলধন নেই। তৌফিক নাফিসের মামাতো ভাই, বাবার বদৌলতে মামাদের সাথে ভালো সম্পর্ক না থাকলেও তৌফিকের সাথে এক স্কুলে পড়ার দরুন ছোটবেলা থেকে ভালো সম্পর্ক নাফিসের। তৌফিক পড়াশোনা শেষ করেনি, ভালো লাগে না বলে ছেড়ে দিয়েছিল, কিন্তু জীবন তাকে একটুও ছাড়েনি। এখন একেবারে পেয়ে বসেছে। সংসারের টানাপোড়েন শিখিয়ে দিয়েছে মধ্যবিত্তদের ইচ্ছে করলেই চলে না। তৌফিক চুপচাপ বসেছিল। নাফিসকে দেখে বলল, বস, ডালপুরি অর্ডার দেই, খুব ভালো বানায়। এই পাশের দোকানেই হয়েছে নতুন। নাফিস বসে রইল। তৌফিক নিজেই গিয়ে ডালপুরি আর চা নিয়ে এলো। গরম চায়ে চুমুক দিয়ে নাফিস জিজ্ঞেস করলো, আছিস কেমন? এই আর কি, তোর খবর বল। ভালোই। একটা বিষয় ভেবে অবাক হয়ে যাই রে। কি বিষয়? তুই আর ফুপু কখনো একই দিনে আসিস না। মা কবে এসেছিল? গতকাল। কি বললো? কি খবর তাদের? নীলিমা নাকি অসুস্থ ছিল, কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল, এখন বাসায় নিয়েছে। এখানে এসেছিল কেন? জানিসই তো, তোর খবর নিতে। নাফিস উঠে পড়ল। কি রে, বসলি না? না, ভালো লাগছে না। একটা পুরি খেয়ে যা। তুই খেয়ে ফেল। নাফিস বের হয়ে নীলিমাকে ফোন করলো। সে বাড়ির লোক বলতে শুধুমাত্র বোনকেই মাঝে মধ্যে ফোন করে, আর কাউকে না। নীলিমা অসুস্থ ছিল, শোনার পর থেকে অস্থির লাগছে। নীলিমা ফোনতেই বলল, তৌফিক ভাইয়ার কাছে গিয়েছিলি? হুম, কেমন আছিস? এখন ভালো। হার্টে একটা কি যেন হয়েছে বুঝলি, অপারেশন করতে হবে। কবে? সামনের মাসে। বাবা বলল এদেশে করাবে না, ইন্ডিয়া যাচ্ছি তাই। খুব বড় সমস্যা? হ্যাঁ, নইলে কি আর আমি অপারেশন করাতে রাজি হই? ব্যথা হয় খুব? হ্যাঁ। মা কেমন আছে? আছে কোনো রকম। ও। আর কথা খুঁজে পেল না নাফিস। ভাইয়া শোন না, বল। আমাকে দেখতে আসবি না যাওয়ার আগে? জানি না। আসিস, হার্টের অসুখ তো, কি হয় ঠিক নেই। নাফিস কিছু না বলে ফোন কেটে দিল। বিশ্রী রকমের একটা তেতো অনুভূতি গলার কাছে আটকে আছে। ব্যস্ত ফুটপাতের মাঝ বরাবর দাঁড়িয়ে গেছে সে। লোকের ধাক্কায় কিনারায় গিয়ে দাঁড়িয়ে পড়লো সে। আকাশের দিকে তাকালো। শীতের সন্ধ্যাটা যেন বিশাল এক বাদুর ডানা মেলে আধার করে আসছে। নূরজাহান খানমের জীবনটা একইভাবে কেটে গেল। বিয়ের পর থেকে জীবন থেকে সুখ নামক অনুভূতি সেই যে ধরাছোঁয়ার বাইরে চলে গেল, আর ফিরে এলো না। স্বামীর কাছ থেকে নিয়মিত অপমান সহ্য করেও বেঁচে থাকাই অভ্যাস হয়ে গেল। আর ছেলে মেয়েদের কাছেও তিনি ছোট হয়েই রয়ে গেলেন। ছেলের এক কথা, যে অন্যায় করে তাকে সহ্য করাও সমান অন্যায়। তিনি উত্তরে বলেন, ভালোবাসলে বিরুদ্ধে যাওয়া যায় না রে। মানুষটা যাই করুক, আমি তো তার মায়ায় পড়ে গেছি। ছেলে মানে না। যে লোকটা সারা জীবনে একদিনের জন্য তোমাকে শান্তি দেয়নি, তার জন্য কিসের মায়া, কিসের ভালোবাসা? নূরজাহান খানম দীর্ঘশ্বাস ফেলেন। ছেলেকে তিনি বোঝাতে পারেন না কিছু, নিজেও কি বোঝেন? এই যে মেয়ের এত বড় একটা অসুখ হলো, তার কি ক্ষমতা ছিল স্বামীকে ছেড়ে চলে গিয়ে নিজে মেয়ের চিকিৎসা করানো? সেই তো লোকটার টাকার উপরেই ভরসা করতে হয়। ভালোবাসা না থাকলেও প্রয়োজনের জন্য হলেও তাকে থাকতে হবে লোকটার কাছে। সে এত শক্ত মন নিয়ে জন্মায়নি যে নিজের আত্মসম্মান ধরে রাখতে সব ছেড়ে ছুড়ে চলে যাবেন। আর সেজন্যই ছেলের অত রাগ। এখন কথাও বলে না তার সাথে। বাড়ি থেকে বেরিয়ে গেছে আর বছর 2 আগে। চোখের দেখাটাও দেখতে পান না একমাত্র ছেলেকে। কি জঘন্য জীবন। ক্লাস শেষে ক্যান্টিনে বসেছে বন্ধুরা। ওদের দলে 2 মেয়ে আর 4টা ছেলে। নাফিসি আড্ডার প্রাণকেন্দ্র থাকে সব সময়। যে আজ কদিন ধরে মনমরা হয়ে বসে আছে। ওর জন্য আড্ডা জমে উঠছে না ঠিক। এই প্রচন্ড শীতে জমাট আড্ডা না হলে চলে? প্রকৃতির বিষণ্ণতার সাথে মনটাও যদি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তাহলে তার চেয়ে বাজে আর কিছু হতে পারে না। কিছুক্ষণ হালকা পাতলা গল্পগুজব চললো। গরম চা আর সিঙ্গারা খাওয়া চললো। পাশের টেবিল রাজনীতির আলোচনায় গরম হয়ে আছে। কিছু উত্তাপ তাদের গায়েও এসে লাগছে। তবু নাফিসের মন খারাপ ভাবটা ঠিক কাটছে না। পুরোনো দিনের কথা মনে পড়ছে। জানুয়ারি 2 তারিখ, ঠিক আজকের দিনটাতেই কত বছর আগে যেন শীতের সন্ধ্যায় জুবুথুবু হয়ে বসে আছে তারা 2 ভাই বোন। মা তাদের পাঠ্য বইতে মলাট লাগিয়ে দিচ্ছে। এই কাজটা মা ভালো পারেন। মায়ের গা থেকে কেমন একটা বেলি ফুলের ঘ্রাণ আসছে।
সেই ঘ্রাণ শীতের ঠান্ডা বাতাসের সাথে কুচি কুচি বরফের মতো ঢুকে যাচ্ছে নাকের ভেতর। আবেশে চোখ বুজে বুজে আসছে। নীলিমা চোখ বড় বড় করে দেখছে মায়ের হাতের কাজ। মা গ্রামের মেয়ে, কত শত গল্প যে জানে, বইতে মলাট দিতে দিতে আজ ভূতের গল্প বলছে। তাও যে সে ভূত নয়, ডাকেনি। গ্রামের পেছনের শ্মশান ঘাটে কোনো তান্ত্রিকের সাধনার গল্প। কত পুরনো গল্পটাও মনে পড়ে গেল নাফিজের। হুড়মুড় করে জানালা দিয়ে ঢোকা বাতাসের কাঁপুনিটাও টের পেল, যেন মন্ত্রপুত বাতাসের সাথে ভয়ের কাঁপন ঢুকে যাচ্ছে ঘরে। মা বড্ড বোকা ছিল, ছোটদের ভূতের গল্প শোনালে যে তারা ভয়ে কাবু হয়ে যাবে এটা ঠিকঠাক বুঝতে পারতো না। গল্প বলার সময় মায়ের চোখ দুটো থাকতো খুব উজ্জ্বল। আচ্ছা, সে কি ভুল করেছে বোকাশোকা মাকে ছেড়ে চলে এসে? আর কি বা করা ছিল তার? মায়ের কথা ভাবলে মায়ের কোমল উষ্ণতার কথা মনে পড়ে। বুকের কোথায় একটা ব্যথা টনটন করে। কতদিন হয়ে গেল, এত পাষাণ হয়ে সে কি করে আছে? হঠাৎ কেউ কাঁধে হাত রাখতে হুঁশ ফিরল নাফিজের। রফিক উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে আছে, বলল, তোর কি হয়েছে বল? কিছু না। সত্যি করে বল। সত্যি কিছু না। বাড়িতে আবার কিছু? নাফিজ মাথা ঝাঁকালো। রফিক আর প্রশ্ন না করে কয়েকটা সান্ত্বনার বাণী শুনিয়ে চলে গেল। ভালো লাগছে না কিছু। কার কাছে গেলে ভালো লাগবে? একজনকেই তো সে সব কথা বলে, সে হলো সৌরভ। সেই ছেলের কি যেন হয়েছে কদিন ধরে, কথাবার্তা তেমন বলে না, যেন কি একটা নিয়ে খুব বিব্রত। ক্লাস করে সোজা বাড়ির দিকে রওনা দেয়। নিজের মন মেজাজ ভালো না বলে সে তেমন করে জিজ্ঞেস করেনি। আচ্ছা, একবার ওদের বাড়িতে যাওয়া যাক, ওর কথাও শোনা হবে, নিজের কথাগুলোও বলা যাবে। রীতি পড়াশোনা নিয়ে তুমুল ব্যস্ত। পরীক্ষা শুরুর আর সপ্তাহখানেক বাকি। তার সিলেবাস শেষ, এবার রিভিশন পর্ব চলছে। এই সময় তার মেজাজ থাকে তুঙ্গে, বিশেষ করে পড়া জিনিস মনে করতে গিয়ে যদি মনে না পড়ে তাহলে। দরজাটা বরাবরের মতো বন্ধ। বেশিরভাগ সময় সে হেঁটে হেঁটে পড়ে। জানালা খুলে রাখে যাতে বাইরের আলো বাতাস ঠিক মতো ঢোকে। শীত হলেও জানালা খোলা। হিমেল কুয়াশা ঝুলে আছে বিকেল বেটাতে। সামনের রাস্তাটা ঠিক মতো দেখা যায় না। জানালার পাশে দাঁড়ালো কিছুক্ষণ সে। টানা 3 ঘন্টা পড়েছে, একটু দম নেওয়া দরকার। নিচের দিকে তাকাতেই চোখে পড়লো রিকশা থেকে নামা মানুষটা। নাফিসকে চিনতে অসুবিধা হলো না তার। সেদিন তাকে দিব্যি ছোট বোন বানিয়ে দিল। তারপর তুই করে বলতে শুরু করলো। পাজের পা ছাড়া একটা। জানালা আটকে দিল রীতি। একটুও বের হবে না সে আজ। নাফিসকে দেখে অবাক হলো, আবার খুশিও হলো সৌরভ। দুজন গল্প শুরু করলো সৌরভের ঘরে বসে। শিরিন চা নাস্তা দিয়ে গেলেন এক ফাঁকে এসে। প্রথমে সৌরভের কাহিনী শুনলো নাফিস। সৌরভ মোটেও বোকা নয়, তবে তার ব্যবহারে কিছু সমস্যা আছে। সে অত্যন্ত লাজুক আর স্পর্শকাতর। মা বাবা মারা যাওয়ার পর আরো বেশি গুটিয়ে গেছে। অল্পতেই অস্থির হয়ে পড়ে। ফার্স্ট ইয়ারের র্যাঙ্ক খেয়ে সে মেয়েদের চেয়ে অনেক বেশি মুচড়ে পড়েছিল। এসব জানা সত্ত্বেও বর্ণার সাথে সে কাহিনীটা সে করেছে, সেটা শুনে হাসি থামাতে পারলো না নাফিস। বেচারা সৌরভ জীবনে একটাও প্রেম করেনি, আসলে প্রস্তাবই পায়নি। নিজে থেকে যেচে প্রেম করা তেমন আগ্রহ কখনো তার ছিল না। এবারই প্রথম বর্ণার বান্ধবীর কথায় পটে গিয়ে লাভ ইউ বলে টলে প্রেমের সূত্রপাত ঘটিয়েছিল, যেটা বর্ণার সাথে দেখা হয়ে যাওয়ায় সমাপ্তি টানতেও দেরি হয়নি। নাফিস জিজ্ঞেস করলো, তুই বর্ণাকে এরপর কি বলেছিস? কিছুই না। কেন? কি বলবো? এখন ওকে ডাক দে, কথা বল। কি কথা বলবো? আচ্ছা, তোকে বলতে হবে না, আমি বলবো। ডাক তো। কয়েকদিনের মাঝে প্রথম সৌরভ বর্ণাকে ডাকলো। বর্ণা দরজা দিয়ে উকি দিল। সে দুটো বেনি করেছে। ষোড়শী মেয়েটাকে খুব মিষ্টি দেখাচ্ছে। নাফিজের বুকে একটা ধাক্কা লাগলো। বর্ণাকে নীলিমার মতো দেখাচ্ছে। নীলিমা আরেকটু মোটা, আরেকটু ফর্সা, চেহারাও আলাদা, তবুও মনে হচ্ছে নীলিমা দাঁড়িয়ে আছে। বর্ণার গলা শুনে নাফিজের মনে পড়লো তাকে কি বলতে ডেকেছিল। বলল, শোনো ছোট্ট মেয়ে। আমি ছোট? তোমাকে ছোট্ট দেখাচ্ছে। 2 বেনি করেছি তো তাই। এমনিতেই আমি আরেকটু বড়। তা তোমার ভাই যে একটা মাথা মোটা, এটা জানো? বর্ণা খিলখিল করে হেসে বলল, হ্যাঁ জানি। সৌরভ কটমট করে দুজনের দিকে তাকালো। নাফিস হেসে বলল, ও কিন্তু ভালো ছেলে, ভীষণ রকমের ভালো। তোমার বান্ধবী এখনো ইন্টারেস্টেড থাকলে তাকে বলো হাতছাড়া না করতে। বর্ণা ঠোঁট বাঁকিয়ে বলল, ওকে আমার ভাবি হিসেবে পছন্দ না। সৌরভ হো হো করে হেসে বলল, কেন হয় না? মেয়ে সুবিধার না, আর ওরও 2টা বয়ফ্রেন্ড আছে। সৌরভের মুখটা হা হয়ে গেল। বর্ণা অনেক কষ্টে হাসি চেপে আছে। নাফিস হতভম্ব হয়ে বলল, এইটুকু মেয়ের? হ্যাঁ, আমার এক বান্ধবী তো ক্লাস 5 থেকে প্রেম করে। আপনারা আকাশ থেকে পড়ছেন কেন? এখনকার যুগের এই অবস্থা। আপনারা তো আগের জেনারেশন, তাই একটু হয়তো অবাক লাগছে। সৌরভ একটা ধমক দিয়ে বলল, যা এখান থেকে, পড়তে বস। আরে সব বললে না কান ধরে চাচার কাছে নিয়ে যাব। বর্ণা চেপে রাখা হাসিটা হেসেই বলল,
বাবাকে তো আমি সেদিনই সব বলে দিয়েছি। বলেই ছুটে চলে গেল। নাফিস তাকিয়ে দেখলো সৌরভের মুখটা লাল হয়ে আছে। বেচারাকে তাড়াতাড়ি বিয়ে দেয়া দরকার, বউ ধরে বেঁধে স্মার্ট বানিয়ে দেবে। আরো খানিকটা গল্প হলো। নাফিস নিজের কথাগুলো বলে ফেললো সৌরভকে। সৌরভের এবার ভিন্ন রূপ। বন্ধুকে খুব সুন্দর করে অনেক কিছু বোঝালো, সান্ত্বনা দিল। এখন তাকে দেখে কে বলবে একটু আগে প্রেমিকার কথায় গাল লাল করে বসেছিল এই ছেলে। নাফিসের মন ঠিক শান্ত হলো না, কেমন অস্থিরতা ঘিরে রইল তার পাশে। শিরিন ফুলকপির বড়া বানিয়ে এনেছি। টমেটো সসে চুবিয়ে মুচমুচে গরম ধোয়া ওঠা বড়াই কামড় বসিয়ে নাফিস জিজ্ঞেস করলো, রীতি কোথায়? তাকে দেখছি না। শিরিন আফসোস করে বলল, পরীক্ষা এসেছে না, সারাটা দিন বই নিয়ে বসে থাকে, ঠিক মতো খায় না, ঘুমায় না, চেহারা যা হয়েছে না, কারো কথা শুনে না, কি যে জ্বালায় আছি। এই যে বড়া বানিয়ে নিয়ে গেলাম, বললো খাবে না। জিজ্ঞেস করলাম কি খাবি, বলি পিৎজা। এখন আমি পিৎজা পাবো কোথায়? কিছু হলেই তার এই গোড়ার ডিম খেতে ইচ্ছে কর। এসব কি ভালো? শিরিন গজগজ করতে করতে উঠে গেলেন। নাফিস মোবাইল বের করে দুটো পিৎজার অর্ডার করে দিল। একটু পরেই পৌঁছে গেল সেটা। পিৎজা দেখে রীতিকে চেঁচিয়ে ডাকলো বর্ণা। দরজা খোলার শব্দ পেয়েছিল রীতি। ভেবেছে নাফিস বোধহয় বিদায় হয়েছে। এতক্ষণ তার এক বর্ণও পড়া হয়নি। দুবার সৌরভের ঘরে অতি সাবধানে উকি দিয়ে নাফিসকে দেখে গেছে, তার গলা শুনে গেছে। কেন যেন ভালো লাগছে এই ছেলেকে দেখে। ইচ্ছে করছিল ছুটে গিয়ে একটু কথা বলে আসতে, কিন্তু অভিমান করে যায়নি। এবার সে চলে গেছে ভেবে বের হতেই তার সামনে পড়ে গেল। হাসি মুখে নাফিস দাঁড়িয়ে, হাতে পিৎজা। পিৎজা দেখে রীতি সবকিছুই ভুলে গেল। তার চেহারায় 1000 ওয়াটের বাল্ব জ্বলে উঠল। ঝকমকে দাঁতের হাসি সে নিজের অজান্তেই উপহার দিল নাফিসকে। নাফিসের মন ভালো হয়ে গেল। যে বিষণ্ণ মেঘটা তাড়া করে বেড়াচ্ছিল, তাকে সেটা দূর হয়ে এক টুকরো মনের উঠোনে ঝলকে উঠল। পরদিন 2 বছর পর প্রথমবার বাবার বাড়িতে পা রাখলো নাফিস। গেটের সামনে দাঁড়িয়ে পা সামান্য কেঁপে উঠল তার। খুব দম্ভ দেখিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বলেছিল দুর্নীতিবাজের বাড়িতে সে কোনোদিন ফিরবে না। আজ সম্পর্কের টানে ফিরতে হলো। গতদিন রীতির থেকে সে একটা ছোট্ট জিনিস শিখেছে। পিৎজা খেতে খেতে মেয়েটা বলেছিল, আমার যখন খুব স্ট্রেস থাকে তখন আমি আমার পছন্দের খাবার খাই। জানি এটা স্বাস্থ্যকর না, আমার শরীরে ক্ষতি করবে, কিন্তু মনে আনন্দ তো পাই। তখনই নাফিস ঠিক করেছে সে বাড়িতে যাবে, একবারের জন্য হলেও। তার আত্মসম্মানে আঘাত লাগলেও নীলিমাকে আর মাকে একবার দেখে মনের শান্তি তো হবে। গেট খুলে দিলেন মা। 2 বছর পর মাকে সামনাসামনি দেখা নাফিজের। নুরজাহান খানম দেখতে গোলগাল, ফর্সা, চোখ দুটো ভাসা ভাসা। চেহারার মাঝে একটা মাটিতে ছাপ আছে। বোধহয় সব মায়েরই থাকে, তবে নিজের মায়ের মাঝে বেশি বোঝা যায়। অনেকদিন পর ভীষণ ভালো লাগা ঝাঁপিয়ে পড়লো যেন নাফিজের ওপর। এক বালতি শীতল পানিতে শরীর জুড়িয়ে যাওয়ার মতো, একটা চমৎকার অনুভূতিতে সিক্ত হওয়ার মতো। সেই অনুভূতি, সেই আবেগ পৃথিবীর হতে পারে না। সে অন্য কোনো জগৎ থেকে আসা পুণ্যবোধ। নুরজাহান খানমের চোখ জলে ভরে গেছে। তিনি কথা বলতেও পারছেন না। দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছেন। চেষ্টা করেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু অপলক দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে, যেন কত জন্মের আকাঙ্ক্ষার দৃষ্টি। ভীষণ অভিমানের একটা আলাদাই শক্তি থাকে। সেই শক্তিমান অভিমানকে শুধু চোখের দেখায় ভেঙে ফেলা যায় না, গেলে অভিমানটাই পুষে রাখা যেত না। নাফিসও তাই ভেঙে পড়ল না। আবেগটা সংবরণ করে নিল, কষ্ট হলেও সহ্য করে নিল ভেতরের ক্ষতের বিষাক্ত রক্তপাত। জোর করে মুখে হাসি টেনে বলল, কেমন আছো মা? নুরনাহার বেগম নিজেকে সংবরণ করার চেষ্টাতেও গেলেন না। জড়িয়ে ধরলেন ছেলেকে। ছেলের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই থাকলেন। এমন ভাবে ধরে রাখলেন যেন এভাবেই রেখে দেবে না, কোথাও আর যেতে পারবে না তার একমাত্র ছেলে। এই ছেলেকে তিনি কত যত্ন করে, কত ত্যাগ স্বীকার করে মানুষ করেছেন তিনিই জানেন। কতদিন পর ছেলের মুখটা দেখতে পেলেন। কেন সৃষ্টিকর্তা তাকে এত কষ্ট দিচ্ছেন? অনেকটা সময় পর নীলিমালার আওয়াজে নুরজাহান খানম পৃথিবীতে ফিরলেন। নাফিসের হাত ধরে টেনে নিয়ে গেলেন বসার ঘরে। নাফিস তার হাত ছেড়ে নীলিমার দিকে এগিয়ে গেল। ওর গালে হাত রেখে বলল, কেমন আছিস? নীলিমার চোখ বসে গেছে, শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, গায়ের রং কালচে দেখাচ্ছে। নাফিসের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কি মেয়ে, কি হয়ে গেছে? একটা অজানা আশঙ্কা আচমকা ঘিরে ফেলতে শুরু করলো তাকে। নাফিস ঢোক গিলল। নীলিমা বলল, ভালো আছি। তোকে এমন দেখাচ্ছি কেন? কেমন? কেমন যেন ঝোড়ো কাকের মতো। আমি তো তাই। বস, দাঁড়িয়ে আছিস কেন? বলতে বলতে নীলিমার চোখ ভরে গেল পানিতে। সে হাসি মুখে কথা বলছিল, আর পারল না। জড়িয়ে ধরলো ভাইকে। নাফিস তার পাখির মতো তুলতুলে বোনটাকে জড়িয়ে রাখলো সাবধানে। নীলিমা একটা সময় নিজেই নিজেকে সামলে নিল। নাফিসকে বসালো, বলল, তোর খবর বল, কিছু তো বলিস না।
আমার কোনো খবর নেই। তুই বলতো কি হয়েছে তোর, ঠিকঠাক বলবি। নীলিমা বিষণ্ণ মুখে বলল, ছোট্ট একটা ছিদ্র আছে আমার হার্টে। এটা নাকি জন্মের সময় থেকেই ছিল। বেশিরভাগ ক্ষেত্রে ছোটবেলায় বোঝা যায় এটা। আমার যায় নেই। এই 1 বছর ধরে সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এসব। পরে ডাক্তার দেখালে বললো অপারেশন করা লাগবে। সত্যি ইন্ডিয়া যাচ্ছিস? তুই যাবি? টাকা থাকলে যেতাম। ও, তুই তো বাবার টাকায় যাবি না, আমার কাছে টাকা আছে, যাবি? তুই কোথা থেকে টাকা পাবি বুঝকি? জমিয়েছি টিফিনের টাকা। সেই তো বাবার টাকাই। কেন যেন মজা পেয়ে খিলখিল করে হেসে ফেললো নীলিমা। বলল, তুই রিক্সা দিয়ে এসেছিস? হ্যাঁ। রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে এসেছিস, সেটা কি তোর টাকা? ওইটা তার পরিশ্রমের টাকা। তাহলে আমার টাকাও আমার পাওনা টাকা, বাবার টাকা না। তুই তো বড় হয়ে গেছিস নীলি। অনেক বড় হয়েছি জানো না? কি কি জানিস আর? সেসব জানতে অনেক সময় লাগবে। ভাইয়া, তুই কি আবার চলে যাবি? হ্যাঁ, তোকে দেখতে এলাম শুধু। নীলিমার মুখ এককণ্ঠ কালো মেঘের ছায়া এসে জমে গেল। ঢোক গিলে বলল, জানতাম। যদি না থাকিস জানাবে কি করে? আমি কি জানি? তোর সাথে কথা হবে, ফোন করব। ফোনে কি হয়? যতই উন্নতি প্রযুক্তি হোক, একসাথে তো আর থাকা যায় না। আমাদের আর একসাথে থাকা হলো না রে। আমার কদিন পর বিয়ে হয়ে যাবে, নয়তো মরে যাব। আমরা আর ঝগড়া করতে পারবো না, কাড়াকাড়ি করে খেতে পারবো না, তোকে জ্বালাতে পারবো না। নীলিমা কেঁদেই ফেললো এবার। নাফিস জড়িয়ে ধরলো বোনকে, বলল, মরে যাওয়ার কথা বলবি না, তুই ভালো হয়ে যাবি। হুমায়ুন আহমেদের বই পড়িস না এখন? তুই চাঁদনি রাতের বনের মাঝে জ্যোৎস্না না দেখি মরে যাবি? না তো। তাহলে তোকে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দেবো, তোকে পৃথিবীর সব ঘুরে দেখাবে, দেখিস। আচ্ছা দিও। খুব শখ বিয়ে করার? হ্যাঁ বদক মাথা নাড়লো নীলিমা। নাফিস হেসে ফেললো। এবার নূরজাহান খানম ঢুকলো খাবার নিয়ে। ছেলের পছন্দের খাবারের জোগাড় যন্ত্র করে এসেছেন, রান্না বসাবেন। এখন নিয়ে এসেছেন চা আর কিছু নাস্তা। নিজের প্রিয় বাদামের হালুয়া করে এনেছেন অসম্ভব দ্রুত গতিতে। ছেলের হাতে বাটিটা ধরিয়ে দিলেন তিনি। এখনো কথা বলতে পারছেন না। নাফিস বলল, তোমার শরীর ভালো মা? নূরজাহান মাথা কাত করলেন শুধু, তার মুখ বন্ধ, চোখ ছলছল। নাফিস তার হাত ধরে পাশে বসালো। এমন সময় ঘরে ঢুকলেন নাফিসের বাবা জাহেদুল হক। তিনি ব্যস্ত মানুষ, নানা কাজে বাইরেই থাকেন বেশিরভাগ সময়, আবার হুটহাট বাড়িতেও চলে আসেন। নাফিসকে দেখে থমকে গেলেন তিনি। কয়েক সেকেন্ড লাগলো মাত্র নিজেকে সামলে নিতে। অসম্ভব কঠিন মনের মানুষ হিসেবে তিনি সুপরিচিত। ক্রোধের আগে বাৎসল্যকে কখনোই রাখতে পারেননি তিনি, আজও পারলেন না। এগিয়ে এসে ঠোঁটে হাসি ঝুলিয়ে বললেন, চলে এলে? নাফিসের কোনো ইচ্ছে ছিল না বাবার সাথে কথা বলবে। লোকটাকে বাবা বলতেও ইচ্ছে করে না, কিন্তু বাবার পরিচয় মুছে ফেলাও যায় না। যত খারাপ লোকই হোক, বাবা বাবাই। বাবার ত্যাগ, বাবার ঋণ শোধ করা যায় না। অস্বীকার করা অনেক পরের বিষয়। নাফিস অনেক কিছু করেও কখনো মুখের উপর কথা বলেনি। বাবাকে কটু কথাও শোনানোর সাহস করেনি। নিজের মতো প্রতিবাদ করেছে। এবারও সামলে নিল, চুপ করে রইল। নূরজাহান এখনো কথা বলবার অবস্থায় নেই, চুপ করে সিটিয়ে রইলেন বরাবরের মতো। জাহেদুল হক আর একটু এগিয়ে এসে বললেন, বলেছিলে দুর্নীতিবাজের বাড়িতে আসবে না, এখন দেখি খাওয়া দাওয়া হচ্ছে। তা বেশ তো, কঠিন দুনিয়া চিনে এসেছো, উপকারী হয়েছে। এবার থেকে ভদ্র হয়ে থেকো। আরো কিছু বলতেন তিনি, পারলেন না কল আসায়। মোবাইলে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলেন তিনি। নাফিস তার না খাওয়া হালুয়ার বাটি রেখে দিল। নূরজাহান এই আশঙ্কাটাই করছিলেন। মনে হলো কলিজা ছিঁড়ে আসছে তার। কাঁদতে থাকলেন তিনি। নীলিমা ভাইয়ের হাত ধরে বলল, বাবা তো এমনই, তুই রাগ করিস না প্লিজ। নাফিস নীলিমার মাথায় হাত বুলিয়ে বলল, রাগ করিনি, তুই ভালো থাকিস, আবার দেখা হবে ইনশাল্লাহ। বলেই উঠে পড়ল সে। মায়ের দিকে করুণ দৃষ্টিতে একবার তাকিয়ে বেরিয়ে গেল। উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে এলো মিলো, সব চিন্তা ঘিরে ফেললো তাকে। আজ না গেলেই বোধহয় ভালো হতো। নীলিমাকে দেখে কষ্ট কমেনি, আরো বেড়েছে। সাথে বাবার সেসব অপমান। ভুল বলেছিল রীতি, যে সব খাবার স্বাস্থ্যের জন্য খারাপ, সেসব আনন্দের পাওয়ার জন্য খেতে নেই। সাময়িক সুখে পরবর্তী সময়ের দুঃখই বেশি থাকে। মায়ের জন্য তার সারা জীবনের আফসোস। আচ্ছা, তার নিজের যদি একদিন সামর্থ্য হয়, সে মা বোনকে রাখতে পারে নিজের কাছে, তাহলে ওরা কি আসবে সেই রাজমহল ছেড়ে? রীতির থিওরি পরীক্ষা শেষ। এতদিন ফেসবুক আইডি বন্ধ ছিল, দুনিয়াদারির খবরও ছিল না। দুদিন ধরে আইডি ওপেন করেও খুব একটা মজা লাগছে না। আজে বাজে সব ট্রেন্ড চলছে। তবে আজ সকালে মজার একটা ব্যাপার ঘটলো। রীতির নামে একটা কনফেশন এলো ওদের ইউনিভার্সিটি ক্রাশ অ্যান্ড কনফেশন পেজে। তোমার চোখের তারায় হারিয়ে যাব টাইপ কনফেশন না,
একেবারে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ঢেলে দিয়েছে। এক জায়গায় লিখেছে, ক্যান্টিনে যেদিন তোমাকে প্রথম দেখি আমার সময়ে পুরো থেমে গিয়েছিল। তোমার চোখ দুটো কি মায়াবী তা তুমি জানো? তোমার হাসি, তোমার কথার ধরি বারবার আমাকে খুঁট করে ফেলেছিল। কিন্তু হায়, তুই বেশিক্ষণ রইলে না। আস্তে আস্তে আমাকে আবার মেরে ফেলে চলে গিয়েছিলে বন্ধুদের সাথে। আর একটু হাসলে কি হতো? তুমি যাওয়ার পর আমি ঘড়ির দিকে চেয়ে চমকে উঠলাম। এ কি, 1 ঘন্টা কখন হলো? আমার মনে হয়েছে বড় জোর 5 মিনিট হয়েছে। কোনো জাদু মন্ত্রে তুমি করলে এই কাজ। পরে বুঝছি জাদু নয়, সায়েন্স। সেদিন থেকে আইনস্টাইনকে বিশ্বের সেরা বিজ্ঞানী হিসেবে মেনে নিয়েছি আমি, আর তার দেওয়া বিখ্যাত থিওরি। বহু ব্যাখ্যা দিয়ে তার প্রেমের কথা লেখা। সেসব পড়ে রীতি হাসবে না কাঁদবে কিছুতেই বুঝতে না পেরে বসে রইল। জানে এসব তার বন্ধু বান্ধবীরাই লিখেছে। ও পড়াকো বলে খুব মজা করে ওরা, ভাবে ওর কোনো অনুভূতি নেই। সবগুলো খেয়ে নিয়েছে পড়াশোনার সাথে। প্রেম তার দ্বারা হবে না। আর সে যদি প্রেমে পড়েও ওর মতোই কোনো পড়ুয়া ছেলের প্রেমে পড়বে, যে সারাদিন নাকের নিচে বই ঝুলিয়ে ঘুরে বেড়ায়। এজন্যই এমন একটা কনফেশন লিখেছে। এটা দেখতে যে সে কোনো আগ্রহ দেখায় কিনা। রীতি কোনো প্রকার রিয়াকশন দেখালো না। 2-1জন খোঁচাখুচি করলেও এড়িয়ে গেল। সে ইদানিং নাফিজের ফেসবুক আইডিটা খোঁজে, কিন্তু পায় না। সৌরভকে জিজ্ঞেস করতেও সংকোচ হয়। সৌরভ হয়েছে একটা মার্কা মারা। ওর আইডিতে শেষ পোস্টটা 3 বছর আগের প্রোফাইল পিকচার চেঞ্জ করা পোস্ট। সেখানে লাইকের মাঝে নাফিজ নামের কোনো আইডি খুঁজে পাওয়া যায়নি। গাধাটা বন্ধুদের সাথে এত জায়গায় ঘুরতে যায়, কখন একটা ছবি তোলে না। সেসব ছবি আপলোড দেওয়া যায়, বন্ধুদের ট্যাগ করা যায়, এই তথ্য জানে না। এতটুকু পিচ্চি রাতুল পর্যন্ত ফেসবুকে কত অ্যাক্টিভ। ক্লাস 8-এর বাচ্চা হিসেবে পেকে ঝুনো হয়ে গেছে। আর এই বড় ভাইটাকে মানুষ করা গেল না। নাফিস একটা ক্লাবে জয়েন করেছে। ক্লাবের নাম সেসব দিনের গল্প। নাম শুনে মনে হবে এখানে বুঝি স্মৃতিচারণ জাতীয় কিছু হয়, কিন্তু আদতে এটি একটি সেবামূলক সংগঠন। ক্লাবের উদ্যোক্তা জহিরুল ভাই সুন্দর নাম খুঁজতে গিয়ে এটা পেয়েছেন। তার মতে নাম একটা হলেই হলো, ভেতরের কাজকর্ম ঠিকঠাক থাকা চাই। নাফিস ক্লাবের সন্ধান পেয়েছে বিজ্ঞাপন দেখে। বিজ্ঞাপনটা সুন্দর আর ইউনিক। নাফিস সাথে সাথে কল করেছিল। জহিরুল ভাইয়ের সাথে কথা বলে মুগ্ধ হয়েছিল প্রথম দিনে। এরপর সংগঠনে যোগ দেয়া, অফিসে যাতায়াত, নিয়মিত মিটিং এ অংশ নেওয়া, আর সাথে সেবামূলক টুকটাক কাজও করে ফেলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ ছিল ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র প্রদান। এটা তারা করেছিল সত্যপ্রভার সময়। একমাত্র ছেঁড়া জামাটা গায়ে দিয়ে ছোট্ট শিশুটি ফুটপাতে শুয়েছিল। নাফিস যখন তাকে মোটা একটা সোয়েটার আর এক জোড়া মোজা দিল, ছেলেটা কি ভীষণ খুশিতে কেঁদে ফেলেছিল। গোল গোল চোখে ছিল বিস্ময় আর অকৃত্রিম আনন্দ। সাথে সাথে সেটা জড়িয়ে নিয়েছিল গায়ে। আর নাফিস উপলব্ধি করেছিল সেই পোস্টারের সত্যতা। সুখ নামক অনুভূতি তার কাছে এসেছিল সেদিন। নিজেকে মানুষ বলে মনে হচ্ছিল। সন্ধ্যার দিকে এখন ক্লাবে যাওয়া অভ্যাস হয়ে গেছে। সেদিকেই যাচ্ছিল। হঠাৎ পথে রীতির সাথে দেখা। রীতি মুখ গোমড়া করে ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে আছে। বাস ধরার ইচ্ছে আছে বলেও মনে হচ্ছে না। নাফিস এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, রীতি, তুমি এখানে? রীতি রীতিমতো চমকে উঠল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল নাফিসের দিকে। তারপর সামলে নিয়ে বলল, ও আপনি? রীতি একটু যেন অভিমানী সুরে বলল, যা কাণ্ড হলো আজ! কি হয়েছে? রীতি কি যেন বলতে শুরু করলো, কিন্তু যানবাহনের শব্দে সব ঢাকা পড়ে গেল। নাফিস বলল, কিছু শুনি না, চলো ওই কফি শপটায় গিয়ে বসি। কফি শপে বসলে কিছু কিনতে হয়। এই শপের সিস্টেম হলো কাউন্টার থেকে নিজেরা কিনে নিয়ে বসতে হবে। রীতি বসলে নাফিস কফি আনতে গেল। কাজ ঘেরা এই কফি শপের ভেতরটা আজ আলোয় ঘেরা। সুন্দর একটা উষ্ণ শীতের সন্ধ্যা। শহরের বুকে শীতটা অত বোঝা যায় না, তবে এবার প্রচন্ড শীত হাড় কাঁপিয়ে দিচ্ছে। নাফিসের কালো সোয়েটারটা অন্যরকম উষ্ণ মনে হচ্ছে। ওটা গায়ে জড়িয়ে বসে থাকা গেলে কেমন হতো? কিংবা সোয়েটারের মালিকটাকে? এই লোকের যে মাথায় গন্ডগোল তা প্রমাণিত হয় এই থেকে যে সে আজ তাকে তুমি বলছে, মাঝে না তুই বলছিল। যাক, ভালোই হলো। নাফিজের মুখে তুই শুনতে তার কাছে শুয়োপোকার মতো জঘন্য লাগছিল। বাইরের গাড়িগুলোর লাল হেডলাইটের গোল বলের মতো আলো কফি শপের কাচের দেয়ালে প্রতিফলিত হচ্ছে। বাইরের শব্দ ভেতরে আসছে না। ভেতরে হালকা তালের মিউজিকের শব্দ। 2-1জন কপতিদের দেখা যাচ্ছে গল্প করছে গভীর আনন্দে। রীতি ভেবেছিল আজকের দিনটা তার খারাপ, কিন্তু এখন মনে হচ্ছে না। কফি নিয়ে আসা দুদিনের শেভ না করা দাড়ি, গভীর জঙ্গল নিয়ে গভীর চোখে তাকিয়ে থাকা মানুষটার মধ্যে কি মন ভালো করা জাদু মন্ত্র আছে নাকি? নাফিস বলল, এবার বলো।
আমাদের ইউনিভার্সিটির একটা পেজ আছে। বলে কফির কাপে চুমুক দিল রীতি। কফিটা একটু বেশি ভালো মনে হচ্ছে। পেজের নাম ক্রাশ অ্যান্ড কনফেশন। এদিকে পেজের অ্যাডমিন নিজেই সিঙ্গেল। বলতে গিয়ে হেসে ফেললো সে। নাফিজও হাসলো। তারপর আজকে আমার নামে একটা কনফেশন এসেছে। দুনিয়ার হাজি বাজি লিখেছে। আমি ভেবেছিলাম কেউ মজা করেছে, কিন্তু ক্যাম্পাসে গিয়ে দেখি সিরিয়াস ব্যাপার। কনফেশনটা একটা ছেলে লিখেছিল। সেই ছেলে সত্যি আমাকে পছন্দ করে, খুব ব্রিলিয়ান্ট ছেলে, ফাইনাল ইয়ার এবার, ক্লাসের ফার্স্ট বয়। এই প্রথম সে কোনো মেয়ের ব্যাপারে এত আগ্রহী হয়েছে। বলতে বলতে আবারও কেঁপে ঠোঁট ছোঁয়ালো রীতি। নাফিজ ভাবলো এটা খুব গুছিয়ে কথা বলতে পারে তো। রীতি আবার বলতে শুরু করলো। ছেলেটা আজ আমাদের ক্লাসের সামনে এসে এক গাদা ফুল ধরিয়ে দিয়ে বলল আমাকে নাকি ভালোবাসে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। নাফিজ বাধা দিয়ে বলল, তোমার কি ছেলেটাকে পছন্দ? আরে না, প্রথম দেখলাম আজকে। আমি আসলে সিনিয়রদের সাথে তেমন একটা মিশিনি, মেয়েদের তাও যা চিনি, ছেলেদের চেনার প্রশ্নই আসে না। আর ওনাকে কখনো দেখেছি বলেও মনে পড়ে না। আমি বলতে চাইছি, যখন তোমাকে প্রপোজ করলো তখন ও ভালো লাগেনি? রীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, খুবই খারাপ লাগছিল। ছেলেটার সবচেয়ে বড় সমস্যা হলো কথা বললে মনে হয় কেঁদে ফেলবে। ন্যাকা টাইপ ছেলে আমার পছন্দ না। নাফিজ শব্দ করে হেসে ফেললো। রীতি বিরক্ত হতে গিয়েও হলো না, বলল, আমার বন্ধুরা তো পারলে তখনই ওর সাথে ধরে বিয়ে দিয়ে দেবে এমন অবস্থা। আমি ঠিকমতো না করতেও পারিনি জানেন। ল্যাবের পুরো সময়টা ওরা যন্ত্রণা দিয়ে গেছে। ছুটির সময় বের হয়ে দেখি ছেলেটা দাঁড়িয়ে আমাকে নাকি বাড়ি পৌঁছে দেবে। আমি ওকে পাত্তা না দিয়ে একটা সিএনজিতে করে উল্টো পথে চলে এসেছি। মাত্রই সিএনজি থেকে নেমে দাঁড়িয়েছিলাম, তারপর আপনার সাথে দেখা। নাফিজ কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, শোনো মেয়ে, এত অল্পতে মন খারাপ করলে হয়? তোমার পছন্দ অপছন্দ তুমি জোর দিয়ে বলবে, সেটা অন্যের পছন্দ হোক বা না হোক। অন্যের পছন্দ দিয়ে তোমার জীবন তো চলতে পারে না। তোমার ভালো না লাগলে ছেলেটাকে ইগনোর না করে তার সাথে কথা বলো, তোমার দিকটা বুঝিয়ে বলো। হ্যাঁ, তাই করব। এখন বাড়ি যাবে? রীতি হ্যাঁ বলতে গিয়েও বলে ফেলল, না, তাহলে? রাস্তা দিয়ে হাঁটতে ইচ্ছে করছে। মহিলা হিমু হবে নাকি? ধুর না, রাতের শহরটা কেমন লাগে পায়ে হেঁটে দেখতে ইচ্ছে করছে। নাফিজ বুঝলো রীতি তার সাথে ঘুরতে চাইছে, কিন্তু আজ ক্লাবে জরুরি একটা বিষয়ে কথা হবে, না থাকলে খারাপ দেখায়। সে বলল, দরকার নেই রীতি, রাস্তাঘাট ভালো না আজকাল। আর একা একা কোথায় ঘুরবে? আমার কাজ আছে, তোমাদের বাড়ির দিকে যাবো না। তার চেয়ে একটা গাড়িতে উঠিয়ে দিই, বাড়ি চলে যাও। রীতির ভীষণ অপমান বোধ হলো। আকারে ইঙ্গিতে তাকে রিজেক্ট করে দিল। সে শুধু বলল, নাফিজ খেয়ালও করলো না সেটা, বলল, চলো উঠি। রীতি মনে মনে নাফিজকে ব্লক করে দিল। ব্লক দেবার আগে একটা অদৃশ্য বার্তাও পাঠিয়ে দিল, তুই একটা পিশাচ, একটা রাক্ষস, একটা শাকচুনির উল্টো পা। তুই আমার নরম মনে এভাবে কষ্ট দিতে পারলি? তোর কি মনে হয়? তোর কি মনে একটু দয়া মায়া নেই? তোর জন্য রীতির মনের দরজা এখন থেকে বন্ধ। দিলাম তালা, ভাগ। কারো পৌষমাস, কারো সর্বনাশ। কতটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রীতি। সকাল থেকে তার বন্ধু বান্ধব শুরু করেছে সুজনকে নিয়ে মজা করা। সুজন হচ্ছে সেই ছেলেটা যে রীতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। ওরা সবাই ধরেই নিয়েছে রীতি আর সুজনের প্রেমটা হয়ে গেছে। সুজন পড়ুয়া ধরনের ছেলে। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত টানা ফার্স্ট হওয়াতে স্যারদের সুনজরে তো আছেই। তার উপর তার মূল্যবান নোটসগুলো সে কাউকে দিতে চায় না। এসবের লোভে সুজনের পেছনে মেয়েদের লাইনটা নেহাত ছোট নয়। সবাই সামনাসামনি বলে না, তবে আড়ে ঠাড়ে অনেকেই চেষ্টা করে ওকে পটাতে, কিন্তু সুজন পটেনি। বরং এতদিনে এসে সে প্রেমে পড়েছে ফার্স্ট ইয়ারের আরেক পড়ুয়ার। পড়ুয়া হলেও রীতি দেখতে অসহ্য সুন্দর, এটাও অস্বীকার করা যাবে না। ওর ক্লাসের মেয়েরাও তাই এক প্রকার হিংসায় চলে যাচ্ছে। যেটা বলে ওর কানের পোকা ধরিয়ে দিচ্ছে। রীতি, তোরা ঘুরতে যাবি কোথায় রে? মিউজিয়ামে নাকি লাইব্রেরিতে? তোরা গল্প করছিস কি নিয়ে? আলকেমির ইতিহাস, কিভাবে স্বর্ণ বানানো যায় সেটা? অবশ্য তোরা চেষ্টা করলেও পেরেও যাবি। তোদের যা ব্রেন, তোরা না পারলেও তোদের ছেলে মেয়ে পারবে শিওর। তোরা নাকি অক্সফোর্ড দেখতে যাবি হানিমুনে? তোদের বাচ্চার নাম কি রাখবি? হিলিয়াম, প্রোটন নাকি আর্গন? নীল রাখিস, সুন্দর হবে। এটা তো ছেলেদের নাম। আর মেয়ে হলে সিলিকন রাখবি। না,
না না, সিলভিয়া রাখিস, সিলভার থেকে সিলভিয়া। রীতি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওর জিনিসপত্র নিয়ে কোনার একটা টেবিলে গিয়ে একা কাজ করতে শুরু করলো। তার ভীষণ কান্না পাচ্ছে। মেয়েগুলো এমন করছে কেন তার সাথে? আসলেই কি ইউনিভার্সিটিতে বন্ধু হয় না, নাকি তারই কপাল খারাপ? ওদের একজনও যদি ওর সত্যিকারের বন্ধু হতো তাহলে ওর সাথে এমন করতো না। ওর চেহারা দেখে বুঝতে পারতো কি চায়। ভালো লাগছে না এখন। রীতি গোপনে চোখের পানি মুছে ফেললো। কারোর সাথে কথা বলতে পারলে ভালো লাগতো। কার সাথে কথা বলবে? কেউ তো নেই তার। সত্যি কেউ নেই? সে কি কাউকে খুঁজছে? কাকে? কার এত সময় তার কথা শোনার? একজনকে সে গতকাল বলেছিল একটু হাঁটতে যাবে, তারও সময় হলো না। ওর কথা শোনার সময়ও নিশ্চয়ই হবে না। আবারও চোখ ভর্তি হয়ে এলো রীতির। সাবধানে অ্যাপ্রনের কোনা দিয়ে মুছে ফেললো চোখ। লাগবে না তার আর কাউকে। কেমিস্ট্রি ল্যাবের কেমিক্যালের গন্ধে ভারী বাতাসে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলে নিল রীতি। অভিমানের ওজনদার পাথর বুকে জমিয়ে মনোযোগ দিল কাজে। বর্ণার ক্লাসের সেই ব্রণওয়ালা ছেলেটা টিফিন পিরিয়ড থেকে ওর সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। ভিড়ের মধ্যে ওকে সাহায্য করেছে সিঙ্গারা কিনে আনতে। বর্ণা থ্যাঙ্কস জানিয়েছে কি জানায়নি। ছেলেটা বলল, তোমার ফোন নাম্বার দেওয়া যাবে? বর্ণা বিস্ময়ে কি করবে বুঝতে না পেরে হেসে ফেলেছে। সেই ছেলে তারপর থেকে ভেবে নিয়েছে বর্ণাও তাকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে। কি অদ্ভুত। এদিকে সৌরভ কাণ্ডের পর বান্ধবীদের সাথে ওর একটু মন কষাকষি হয়ে গেছে। প্রথমে ওরা ভুলই বুঝেছিল, পরে অবশ্য ঠিক করা গেছে। তবে ভাইয়ের কেলেঙ্কারির জন্য বর্ণার নাক কিছুটা কাটা গেছে বলাই বাহুল্য। টিফিনের পর প্রথম ক্লাস বায়োলজি। স্যার বেশ মোটাসোটা, হাসি খুশি ধরনের, পড়ান খুব ভালো। তবে গল্প করতে শুরু করলে পড়ানো মাথায় ওঠে। কোথা থেকে কোথায় যায় নিজেও জানেন না। তার কথায় দক্ষিণবঙ্গের টান। প্রচুর হাসতে এবং হাসাতে পারেন। তো এই স্যারের ক্লাসেই এক ফাঁকে ছেলেটা বর্ণার দিকে একটা কাগজের ঢিল ছুঁড়ে দিল। সেটা বর্ণার পায়ের কাছে পড়তে পড়তে গড়িয়ে গড়িয়ে সোজা চলে গেল স্যারের কাছে। স্যার কাগজটা তুলে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলেন। প্রিয় ভর্ণা, আজকে ক্লাস শেষে কদম তলায় দাঁড়াবে, কথা আছে। জিসান। স্যার হুঙ্কার দিলেন। কে বর্ণা, কে জিসান? দাঁড়াও। দুজনেই কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। স্যার আবারও মেঘের মতো গর্জন করে উঠলেন, কান ধরে দাঁড়িয়ে থাকো দুজনে। আমার ক্লাসে ফাজলামো হচ্ছে? প্রেম করা বের করে দে একদম। এইসব আমার সামনে চলবে না। বর্ণা প্রচন্ড অপমানে নীল হয়ে কাঁদতে কাঁদতে কানে ধরে দাঁড়িয়ে রইল। এত কষ্ট তার ছোট্ট জীবনে কোনোদিন হয়নি। বাসায় ফেরার সময় হঠাৎ নাফিসের সাথে দেখা হয়ে গেল বর্ণার। নাফিস ক্লাবের কাজে তথ্য জোগাড় করতে ওদের কলেজের কাছে একটা অনাথ আশ্রম এসেছিল। বর্ণাকে দেখে হেসে ডাক দিল সে। এই যে বর্ণা। বর্ণার ভীষণ মন খারাপ। নাফিসকে দেখে তার মোটেও ভালো লাগলো না। সৌজন্যতার জন্য সামান্য হাসার চেষ্টা করেও ব্যর্থ হলো। নাফিস কাছে এসে বলল, কিছু হয়েছে? বর্ণা দুদিকে মাথা নেড়ে কিছু না বলে উল্টো দিক ফিরে হাঁটতে শুরু করে দিল। নাফিসের মাথায় মাথা মুন্ডু কিছু ঢুকলো না। বর্ণার পিছু পিছু গেল সে। বলল, ছোট্ট বোনটি, আমাকে বলতে পারো কি হয়েছে? ক্লাসে বকা খেয়েছো? বান্ধবীর সাথে ঝগড়া হয়েছে, নাকি রেজাল্ট খারাপ? বর্ণা এবারও কোনো উত্তর দিল না। নাফিসের সত্যি মন খারাপ লাগছে। বর্ণাকে দেখে আজও নীলিমার কথা মনে পড়ছে। নীলিমা ইন্ডিয়া চলে গেছে। এখন কি অবস্থা কে জানে। অপারেশন আগামী সপ্তাহে। নাফিস ভয়ে ফোন পর্যন্ত করে না। সারাক্ষণ নিজেকে সামনে রাখে ব্যস্ততার আড়ালে। আপনি আসছেন কেন সাথে? নাফিস ম্লান হেসে বলল, আমার একটা ছোট বোন আছে, ঠিক তোমার বয়সী। ওর অপারেশন হবে। খুব বাজে একটা সমস্যা হয়েছে। আমি তো ওকে দেখতে পাচ্ছি না। তোমাকে দেখলে ওর কথা মনে পড়ে যায়। বর্ণা নিজের কষ্টটা আচমকা অনেকটা কমে গেল। জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার বোনের? হার্টের অসুখ। ইস, অপারেশন করাতে হবে? হ্যাঁ। কোথায়? আমি দেখতে যাব। ইন্ডিয়াতে। ও, আপনি গেলেন না? না, সেজন্যই তো বেশি মিস করছি ওকে। তুমি কাঁদছিলে বলে মনে হচ্ছিল ও বুঝে কাঁদছে। বর্ণা একটা দীর্ঘশ্বাস ফেললো। সত্যি তার কষ্ট অনেকখানি কমে গেছে। অন্যের বড় কষ্টের সাথে নিজের ছোট কষ্টের তুলনা করলে কষ্ট কমে যায়। বাবা বলেন কথাটা আজ বুঝতে পারলো সে। নাফিস জিজ্ঞেস করলো, এবার বলবে কি হয়েছে তোমার? এক বোনের সমস্যা ঠিক না করতে পারি, আরেকজনেরটা তো পারবো। বর্ণা বলল, খুবই বাজে ঘটনা। শুনি। বর্ণা হাঁটতে হাঁটতে পুরোটা খুলে বলল নাফিসকে। নাফিস মনোযোগ দিয়ে সব শুনে বলল, তোমার এখন কি ইচ্ছে করছে বলো তো? ওই জিসানের নাক ফাটিয়ে দিতে। নাফিস হেসে বলল, ফাটিও। এখন চলো আইসক্রিম খাই। এই শীতে? শীত হলেই বা কি, তোমার মাথায় তো আগুন জ্বলছে। বর্ণা এতক্ষণ একটু হাসলো। নাফিসের কিনে দেয়া চকলেট আইসক্রিম খেতে খেতে জিসানকে শিক্ষা দেবার একটা চমৎকার বুদ্ধি তার মাথায় চলে এলো। খাবার শেষে নাফিস বলল,
বাড়ি চলে যাও বর্ণা। এসব ছোটখাটো বিষয় বৃহৎ জীবনের সামনে কিছুই না, মনে রেখো না। রাতে সবাই একসাথে খেতে বসেছে। বাবলু খেতে খেতে লক্ষ্য করলেন তার দুই মেয়েরই আজ মন খারাপ, কেউই খাচ্ছে না, শুধু খাবার নাড়াচাড়া করছে। তিনি নিজের বড় প্লেটে বেশি করে ভাত নিয়ে বলেন, দুই বোন দৌড়ে গেল, বাবা কালে ভাত্রে তাদের খাইয়ে দেন। খাওয়ানোর সময় সুন্দর সুন্দর গল্প করেন, এমন এমন কথা বলেন যে শুনলে মন ভালো হয়ে যায়। বর্ণা জিজ্ঞেস করলো, আজ কিসের গল্প শোনাবে? কোনো গল্প না, শুধু খাওয়া। বলতে বলতে বর্ণার মুখে বড় একটা লোকমা তুলে দিলেন। কোনো গল্প হবে না বলেও একটা গল্প শুনিয়ে দিলেন তিনি। আজ অফিসে এক আহাম্মক টাইপ ছেলের সাথে দেখা, দেখতে এই কিছুটা সৌরভের মতো হবে। মুখে খাবার নিয়ে হেসে ফেললো বর্ণা। সৌরভ চোখ কুচকে তাকালো। বাবলু বলে গেলেন, ছেলেটা মাত্র জয়েন করেছে, লম্বা মুখ, দাড়ি টাড়ি নেই, নাকের নিচে সামান্য গোফ। জিজ্ঞেস করলাম নাম কি, বলে সিরাজউদ্দৌলা। আমি তো অবাক, বললাম সত্যি? সে বলল, জি, আমার নানা শখ করে রেখেছেন। তো সেই সিরাজউদ্দৌলা কাজে কর্মে টনটন, কিছুই বোঝে না। জিজ্ঞেস করলাম সার্টিফিকেট নিজের তো নাকি ভুয়া? ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলের এই অবস্থা কেন? বয়সেই সংসারের চাপ। সে বলল, জি স্যার, আমি 2 বিয়ে করেছি, বাচ্চা মোট 3টা। আমি বললাম মজা করো আমার সাথে? সে জবাব দিল, জি না স্যার, আমার প্রথম বিবির শখ ছিল সতীনের সংসার করার, সেই জন্যই দ্বিতীয় বিয়ে। সবাই হো হো করে হেসে ফেলল। রীতি মুখের খাবার চিবিয়ে গিয়ে নিয়ে বলল, তুমি বানিয়ে বলছো গল্প, তাই না? তুই কিভাবে বুঝলি? তুমি কি আমাদের বোকা ভাবো বাবা? বাবলু হেসে বললেন, তোরা কি বুদ্ধিমতী নাকি? বুদ্ধিমতীরা মন খারাপ করে পাত্তা দেয় না। জীবনে তো কষ্ট আসবেই, তাই বলে সেজন্য ভালো সময় কেন নষ্ট করবি তোরা? যখন পরিবারের সাথে থাকবি, হাসি খুশি থাকবি, কষ্টগুলো সবাইকে বলে ফেলবি, দেখবি কত হালকা লাগে। বাবার উপদেশ শুনলেও নিজেদের কষ্টের কথা দুই বোনের কেউই বলল না। বাবলু রাতে ঘুমাতে গিয়ে শিরিনকে বললেন, মেয়ে দুটো বড় হয়ে গেল। সৌরভ খেতে বসে কথাটা তুলল। আজ নাফিসের বোনের অপারেশন। ছেলেটা ভীষণ চিন্তায় অস্থির হয়ে আছে। সে দিনটা নাফিসের সাথেই কাটাবে। সৌরভের কথা শুনে বর্ণার যেন মনে পড়ে গেল সবটা। বলল, আরে তাই তো, নাফিস ভাইয়া বলছিল তার বোন অসুস্থ। রীতি কিছুই জানে না। সে দুই ভাই বোনের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আর কি, এতটুকু জানারও কথা নয়। বর্ণা পর্যন্ত জানে। শিরিন বর্ণাকে জিজ্ঞেস করলেন, তুই কিভাবে জানিস রে? দেখা হয়েছিল কিছুদিন আগের রাস্তায়। রীতির খাওয়া বন্ধ হয়ে গেছে। শুকনো মুখে সে বলল, বলিসনি কেন সেটা? মনে ছিল না। শিরিন সৌরভকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে খুলে বলতো। সৌরভ নীলিমার অসুখের কথা খুলে বলল। কথা প্রসঙ্গে নাফিজের পরিবারের সাথে সম্পর্কের কথাও উঠে এলো। রীতি ভেবেছিল সে আর কখনো নাফিজের কথা ভাববে না, তার জন্য কষ্ট পাবে না। কিন্তু আজ এক ভীষণ কষ্টে তার ভেতরটা ভেঙে যেতে থাকলো। ছেলেটা এত দুঃখ নিয়ে হাসি মুখে থাকে কেমন করে? একটা মানুষের জীবন থেকে পরিবার বাদ দিলে কি থাকে? নাফিজের উপহার দেওয়া সেই অ্যাকোরিয়ামের মাছ দুটো বড় হয়েছে, কালো মাছের লাল রঙের ফোঁটা বের হয়েছে। ওদের দিকে তাকালে মনে পড়ে যায় নাফিজের মুখটা। আচ্ছা, রীতির কি উচিত তাকে ফোন করা? সে কিছু না ভেবেই ফোন করলো। নাফিস ফোন তুললো না। রীতি আরো কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। সত্যিই মন খারাপ ছেলেটার। হয়তো সেজন্য ফোন ধরছে না। তাছাড়া ইন্ডিয়া থেকে জরুরি কল আসতে পারে। এখন ওর ফোন ব্যস্ত রাখাটা উচিত হবে না। সে ঠিক করলো সৌরভের সাথে যাবে। কিন্তু ঘর থেকে বের হয়ে দেখলো সৌরভ চলে গেছে। সৌরভকে ফোন করে লাভ হলো না, সেও আর ফোন তুললো না। রীতির ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। সে 2 রাকাত নফল নামাজ পড়ে অচেনা একটা ছোট্ট বোনের জন্য খুব আকুতির সাথে দোয়া করতে থাকলো। ছাদের টবে কে যেন একটা ডালিয়া ফুলের গাছ লাগিয়েছে। শীতের শেষ দিকেও গাছটা সতেজ আছে। ছেলেদের মেসে শৌখিন গাছপালা খুব একটা চোখে পড়ে না। গাছটা কোনো এক ছেলের প্রেমিকা উপহার দিয়েছিল। সেই ভালোবাসার জিনিস অবহেলায় পড়ে থেকেও নিজের সবটা দিয়ে প্রাণ ভরে ফুল ফুটিয়ে যাচ্ছে। নাফিস সেদিকে তাকিয়ে অনেক আবল তাবল ভাবছিল। নির্দিষ্ট কোনো ভালো নয়, এলোমেলো ছাড়া ছাড়া চিন্তা। সৌরভ বসে আছে তার পাশে, আকাশের দিকে হা করে তাকিয়ে পায়রার ঝাঁক ওরা দেখছে। সৌরভ এসেছে তাকে সাহস দিতে। নাফিস সাহস পাচ্ছে না, তবে একটু ভালো লাগছে সৌরভ পাশে থাকায়। সৌরভের বাবা মা নেই, আর নাফিসের বাবা মা থেকেই নেই। এই কারণে বোধহয় দুজনের মধ্যে একটা অদৃশ্য বন্ধন আছে। বন্ধুত্বের মাঝে গভীরতা একটু বেশি। কল আসাতে চমকে উঠল সে। মায়ের ফোন। হ্যাঁ মা, বলো। অপারেশন চলছে, আমার ভালো লাগছে না রে, তুই যদি থাকতি। ভয় পেও না মা, ধৈর্য ধরো।
ও ভালো হয়ে যাবে তো? অবশ্যই হবে, তুমি দোয়া করো বেশি করে। তা তো করছি। ঠিক হয়ে যাবে সব। তাই যেন হয়, রাখি তাহলে। আচ্ছা, আবার ফোন করো। মা একটু পর পর ফোন করছেন, এক একবার কেঁদে ফেলছেন, এক একবার ভরসা হারার মতো হাহাকার করছেন। নাফিজের ইচ্ছে হচ্ছে মায়ের কাছে ছুটে চলে যেতে। ওই বিজন দেশে মা তো একাই।